থতমত খেয়ে মহাবিস্ময়ে হাঁ হয়ে আছে। তার মাথা ঘোলাটে হয়ে গেছে, চিন্তা শূন্য হয়ে খারাপ অবস্থা। তাড়াতাড়ি ফোনটা কেটে ড্রাইভ করছে সে। দ্রুত জন মেনশনে পৌঁছে থেকে সরিয়ে ফেলতে হবে। স্পিড বাড়িয়ে দ্রুততার সাথে গাড়ি ছুটালো। এদিকে চাঙ্কুকের প্রখর বুদ্ধি থেকে প্রশংসা না করে পারল না। দূর থেকেও সামান্য একটা ফোন কলের মাধ্যমে চরম একটা ব্যাপার ধরতে পেরেছে। ব্যাপারটা সাধারণ মানুষের ধরার কথা না। সামান্য একটা বাক্যের মাধ্যমে এভাবে বেফাঁস কথা বেরিয়ে গেছে, সেটা ভাবলেও গা ছমছম করছে। তে তার গলা ব্যথার কথা কাউকে জানায়নি। অনেক রাত পর্যন্ত সে জাঙ্কুকের সাথে কথা বলেছে, সেটা ওই বাক্যের ভিতর স্পষ্ট। তার মানে একটা ব্যাপার পুরোপুরি স্পষ্ট, বাড়িতে কেউ খাপটি মেরে বসে আছে। সেই টাইম টু টাইম বাড়ির ভিতরকার খবর বাইরে চালান দিচ্ছে। চাঙ্কুকের কথা মতো তাড়াতাড়ি সুকা বাড়িতে পৌঁছে গেল। সুকাকে দেখে সবাই আশ্চর্য হলেও সুকা সেই দিকে পাত্তা না দিয়ে দ্রুত তেকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করলো। ডাক্তার কোনোভাবেই দ্রুতগামী জার্নির জন্য সম্মতি দিচ্ছিলেন না। এদিকে নাচর বান্দার সুগা জেদ ক্ষোভ দেখিয়ে হুঙ্কার করতে করতে ডাক্তারকে হসপিটালে ফিরিয়ে দিলেন। এই মুহূর্তে ডাক্তারকে কিছু বলার সময় নেই। বাড়িতে কি সাধু সেজে বসে আছে সেটা জাঙ্কুকও জানে না। বিপদ কতটা ঘন হয়ে ঘুরপাক খাচ্ছে কেউ জানে না। তে নানান প্রশ্ন ছুড়ে জেরা করতে শুরু করলে সুগা কোনোটাই উত্তর দিল না। চুপচাপ মুখ বন্ধ রেখে শেষবারের মতো বলল, সরি ভাবি, এক্সট্রিমলি সরি। আমাকে প্লিজ বাধা দেবেন না। আমি যা করছি, যেমন করছি, সবই কারোর নির্দেশ মোতাবেক। আশা করি আপনি আমার কথা বুঝেছেন। আপনি এই মুহূর্তে কিছু জিজ্ঞেস করতে চাইবেন না, আমি সব সময় মতো বলবো। সূক্ষ্ম ইঙ্গিতটা বুঝতে দেরি করল না তে। কথার আভাসে বুঝে গিয়েছে চাঙ্কুক দূর থেকে কড়া নির্দেশ চাপিয়ে দিয়েছে। চাঙ্কুকের কথা অমান্য করা অসম্ভব। তে অসুস্থ হলেও নার্সের সহযোগিতায় রেডি হয়ে নিল। চাঙ্কুকের দেওয়া লাগেজটায় সবগুলো শাড়ি গুছিয়ে রুম থেকে বেরোলো। লিসা ও রানী প্রশ্নাত্মক দৃষ্টিতে কপাল কুঁচকে তাকিয়ে আছে। ড্রয়িং রুমে তে যখন সবার কাছ থেকে একে একে বিদায় নিচ্ছে, তখন তারা দুজন একে অন্যের দিকে বিস্ময় চাওয়াচাই করেছে। লিসা চোখ দিয়ে রানীকে কি যেন ইশারা করলো। ইশারা বুঝিয়ে বলল, এই গেঁওটাকে আবার কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? হুট করে আবার কোথায় ছুটলো? রানী সবার আড়ালে ডানে বামে মাথা নাড়িয়ে ঠোঁট উল্টিয়ে ইশারায় বোঝালো, জানি না। লিসা কৌতূহল ভাবটা কাটলো না। সে এখন পুরোপুরি সুস্থ হলেও ডে টু নাইট ডক্টরের কনসাল্ট মোতাবেক চলাফেরা করছে। রানী সরু চোখে তের ভাব গতিক বোঝার চেষ্টা করছে। গত রাতে সে ঠিকই চাঙ্কুকে ভয় দেখানোর জন্য টেক্সটটা পাঠিয়েছিল, কিন্তু সেটা কেবল হালকা মতন ভয় ঢোকানোর জন্য। সে যে কতটা ভয়ঙ্কর মানুষ সেটা জাঙ্কুককে তিলে তিলে ঠাউরাতে চাইছিল। অথচ এখন যে সিনসিনারি দেখছে তার সাথে একটু গত রাতের চিন্তা ভাবনার মিল পাচ্ছে না রানী। জাঙ্কুক তো এত সহজে ভয় পাওয়ার পারত না। তাকে টলাতে গিয়ে হাড়গোড় ভাঙার কথা। এদিকে আরামসে তে বাড়ি থেকে বিদায় হচ্ছে, এটা বড় চিন্তার বিষয়। জিন চুপচাপ ভঙ্গিতে নতমুখে দাঁড়িয়েছিলেন। ওনার ভাব ভঙ্গিতে তীব্র অসন্তোষের ছাপ বোঝাই যাচ্ছে। তিনি যে নিরুপায় ও নিঃস্ব, ছেলের সাথে কঠিনভাবে পরাজিত, এটা মুখ দিয়ে না বললেও করুণ দৃষ্টি দিয়ে উপচে উপচে বোঝা যাচ্ছে। তে যাওয়ার পূর্বে জিনকে গলা জড়িয়ে ধরল। অনেকক্ষণ চোখ বন্ধ করে জড়িয়ে রাখলো। উপস্থিত সবার নীরব দর্শকের মতো তাকানো ছাড়া আর কিছু ছিল না। অবশ্য কারোর হাতে কিছু করার মতো স্থিতিতেই নেই। চাঙ্কুক যেখানে জড়িত সেখানে তার গর্ভধাত্রী মাও বিফল। আয়ু চুপচাপ সব দেখতে থাকলেও তার মনের কোণে কিছু একটা নিয়ে খটখট করেছিল। এভাবে তো তেকে বাড়ি থেকে পাঠানো যায় না। এর পিছনে কি গুরুতর কোনো কারণ আছে? তার ভাই জাঙ্কুকের মাথায় কি গভীর পরিকল্পনা ঘুরছে? নিশ্চয় কিছু একটা ঘুরছে, নাহলে এমন সিনেমাটিক ঘটনা সে ঘটাতো না। আয়ু খামোশ থাকলেও তার ভিতরটা বলছে, সামনে কোনো দুঃসহ পরিস্থিতির জন্য চাঙ্কুক আগে ভাগে মাঠে নেমে পড়েছে। চাঙ্কুক নির্ঘাত নীরবে দাবার ঘরগুলো উদ্যমের সাথে সাজাচ্ছে। এই খেলাটা বুদ্ধির, আবার অনেকটা কৌশলের। প্রতিপক্ষটা কে
সেটা আপাত দৃষ্টিতে না জানলেও জয়ীটা যেন জাঙ্কুকই হোক। আয়ু মনে মনে তেজের সাথে কথাগুলো আওড়ালো। আজ এসে জাঙ্কুককে কল করবে। কি ধরনের ছলাকলা প্রস্তুত হচ্ছে এই ধারণা জানা খুব দরকার। আর দেরি নয়। গাড়িটা হাইওয়েতে উঠিয়ে স্পিড আরো দ্বিগুণ বাড়িয়ে দিল। টানে মুখ ঘুরিয়ে দেখলো সুগার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। শীতল এসির ভিতরেও বিন্দু বিন্দু ঘামের কোনা তার সুডৌল কপালে চিকচিক করছে। স্টিয়ারিং ধরে খুব তাড়াহুড়োতে ড্রাইভিং করছে সুগা। শান্ত দৃষ্টিতে সেটাই তে চুপচাপ দেখছিল। বন্ধু দেবর সুগার সাথে এতটা খোশ মেজাজের সম্পর্ক নেই তার। অনেকটা শীতল সম্পর্কের মতোই তারা চলাফেরা করে, কিন্তু বিপদে আপদে এই সুগাকে সবার আগে পাশে পায়। আজ কেন জানি চিন্তিত মুখ দেখে একটু ভাবান্তর হলো ওর। সুগার উদ্বিগ্ন হবার কারণ জিজ্ঞেস করতে মন চঞ্চল করে উঠল। ভাইয়া। হাই স্পিডে ড্রাইভ করতে থাকা সুগা চমকে উঠে মুখ ফেরালো। তের উজবুকের চাহনিটা দেখতে পেয়ে মিছে মিছে হাসি টেনে বলল, জি ভাবি, কিছু প্রয়োজন? কিছু লাগবে? খারাপ লাগছে? তে দ্রুত মাথাটা না সূচকে নাড়াতে নাড়াতে বলল, না না ভাইয়া, ওসব কিছুই লাগবে না, আমি ঠিক আছি। আপনাকে একটা কথা বলি? প্রশ্নর আজ টের পেয়ে ঢুক গেল সুগা। না জানি কেমন প্রশ্নের মুখোমুখি হতে হবে তাকে। স্বাভাবিক থাকার ভান ধরে সে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তার বলতে জিজ্ঞেস করুন। তে সিটে গা হেলানো অবস্থায় আস্তে আস্তে বলল, উনি আপনাকে কি বলেছেন ভাইয়া? ঠিক কি কথা শুনে আপনি অফিস ছেড়ে এভাবে ছুটে এসেছেন? মিথ্যা বলবেন না ভাইয়া, দয়া করে কোনো কিছু লুকাবেন না। উনি যা বলেছেন সবটুকুই আমি জানতে চাই। সুগা কঠিন অস্বস্তির ভিতরে পড়ে গেল। ড্রাইভটা ঠিকঠাক মতো করলেও একজোড়া প্রশ্নাত্মক দৃষ্টি তার দিকে উন্মুখ হয়ে আছে। এখন কি করে আসল কথাটা বলতে যাবে? সুগা ইনিয়ে বিনিয়ে মিথ্যা বানিয়ে বলল, ভাবি, জাঙ্কুক আসলে তেমন কিছুই বলেনি, শুধু বলল সামনে তো আমাদের কাজের চাপ বাড়বে, তাই যেন দেরি না করি। তখন নানা রকমের মিটিংয়ের জন্য এমনিতেও আমি সময় পাবো না, এজন্য এখনই যেন এই কাজটা সেরে ফেলি, ব্যাস এতটুকুই জোর দিয়ে বলেছে। তে কয়েক মুহূর্তের জন্য স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো। সুগা মনে মনে ভাবলো তে বোধহয় বিশ্বাস করে ফেলেছে, তাই সে চুপ করে আছে। কিন্তু তাকে অবাক করে দিয়ে বিরোধী গলাইতে বলল, আপনি সম্পূর্ণ বানোয়াট কথা বলছেন সুগা ভাইয়া। উনি কখনো আপনাকে এ ধরনের কথা বলেননি। গতকাল উনি যখন কল দিয়েছিলেন উনি কিন্তু মোটেই স্বাভাবিক ছিলেন না। আপনিও পরিমর্শ করে উত্তর দিলেন। অস্বাভাবিক হবার কারণ সুগার জানা, তবুও অকাট্য সত্যটা মুখ ফসকে বলতে পারছে না। সামনে একটা ট্রাফিক জ্যামে ওদের গাড়িটা থামলো। তে আর প্রশ্নের জবাবটা না পেলেও চুপ করে রইল। জার্নি প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেছে। এরই মধ্যে পকেট থেকে লাগাতার কলটা বেজে যাচ্ছে। বাঁ পাটা এক্সিলেটর থেকে সরিয়ে একটু সোজা করলো সুগা। বাঁ পকেটে হাত ঢুকিয়ে বাজতে থাকা ফোনটা বের করতেই রিসিভ করলো সে। সুগা মুখটা জানলার দিকে ঘুরিয়ে কাঁচটা একটু নামিয়ে দিল, আর চোখে তে সেটাই তখন থেকে বারবার লক্ষ্য করছিল। সুগা খুবই নিচু কণ্ঠে কথা বলছে, ফিসফিসানোর মতো শোনালেও তে কান পেতে ভাষা ভাষা কিছু শুনতে পেল। সুস্থই আছে, এখনো বমি টমির কিছুই করেনি, না কিছুই খায়নি। তুই টেনশন করিস না, জ্যামে পড়েছি। আর শোনার প্রয়োজন নেই, তে নিশ্চিত রূপে বলতে পারবে এটা কে করেছে। জ্যামের ভিতর উটকো অবস্থায় আটকে পড়লেও জাঙ্কুক তার খোঁজ খবর নিয়ে চলেছে। চোখ বন্ধ করে বুক ভরতে নিঃশ্বাস ছাড়লো তে। তার জীবনে এমনও মোড় আসবে ভাবতেও পারেনি সে। ছোট থেকে গ্রামের দায়বদ্ধ পরিবেশে বেড়ে উঠেছে। সেখানে সবকিছু শৌখিনভাবে পেলেও বাইরের আবহাওয়ায় মেলামেশার সুযোগ কম ছিল। গ্রামের মেয়েরা যেমন চঞ্চল, দক্ষ ও উড়নচণ্ডী স্বভাবের হয়ে থাকে, সেখানে তাদের পরিবারের 4টে মেয়ে সেসব থেকে মুক্ত। কেবল ঘর দুয়ারেই তাদের আসল সীমানাটা নির্ধারণ করা থাকতো। আজ বহুদিন পর নিজের গ্রামে দাদা ভাইয়ের কাছে ফিরে যেতে, ছোট থেকে যার আঙুল ছুঁয়ে বড় হয়েছে তার কাছে যেতে একটুখানি বিরহ লাগছে। এই বিরহ ভাবটা হয়তো জাঙ্কুকের জন্যই। উদাসী মুখে জানলার বাইরে দৃষ্টি ফেলল তে। নীল আকাশের বুকটায় সাদা সাদা মেঘগুচ্ছ আশ্রয় নিয়েছে। হাওয়ায় ধীরে ধীরে দূর দূরান্তে পাড়ি দিচ্ছে সেগুলো। নীল বুকটা যেন খালি হয়ে হারিয়ে যাচ্ছে কোথাও। চোখ বন্ধ করলো তে। চোখের সামনে
কালো পর্দা নেমে পড়লেও সেখানে সুন্দর সুন্দর স্মৃতিগুলো দেখতে লাগলো। গ্রামের পরিবেশে শুনশান রাত, চারিদিকে ঘোর বর্ষণে আকাশ কাঁপছে, ঠান্ডা মৌসুমের শীতল হাওয়া রুমে ঢুকছে। বিয়ের প্রথম রাত ছিল, মনে ছিল এক বুক জড়তাযুক্ত ভয়। সেই ভয়ের ভিতরে যুবা পুরুষটা তার কাছে এসে আমোদ আবদার জুড়ে দিল। সেই আবদারটা ফেলতেও পারল না, নাকচও করল না তে। তার নীরবতাকে সম্মতি ভেবে সেদিন শুধু ওইটুকু চুমুই কোমরের ক্ষতটাই ছুঁয়ে দিয়েছিল। বাকিটা রাত সে কিছুই করেনি। সেই দিন বৃষ্টি স্নাতক রিসর্টের অন্ধকার কামরায় প্রথম অধর যুগলের আচ্ছাদনটা তার জীবনের প্রথম অনুভূতি ছিল। চাঙ্কুকের উন্মুক্ত বুকের ভিতরে পুরোটা রাত নিজেকে লুকিয়ে রেখেছিল তে। চাঙ্কুকও তার দেহের সবটুকু উষ্ণতা দিয়ে ছায়ার মতো আগলে রেখেছিল তাকে। কখনো মাথায় হাত বুলিয়ে দিয়েছে, কখনো আধো আধো বুঝে আসা অক্ষি পল্লবের চুমু খেয়েছে, কখনো বা বুকের কাছে ছোট্ট মাথাটা দুই হাতে ঢেকে রেখেছে সে। এমন রাত বারবার পেতে চাইতে, যদি এমন রাত পাবার জন্য কষ্ট সহ্য করতে লাগে তাও করবে সে। স্বামী স্বর্গ সুখ পুরো ব্যাপারটাই সে বারবার, বহুবার, অসংখ্যবার পাওয়ার জন্য চঞ্চল অস্থির উন্মাদ হতে প্রস্তুত। দুই চোখের পাতা হঠাৎ খুলে ফেলল তে। কোলের হ্যান্ড ব্যাগটা থেকে ত্রস্তর হাতে মোবাইলটা বের করলো। পাশে থাকা সুগা একটু জিজ্ঞাসু চোখে তাকালেও তার মনোযোগ এখন জ্যাম ছোটা উদ্যম রাস্তার দিকে। তে কাঁপা কাঁপা আঙুলগুলো কোনো রকমে স্ক্রিন চালিয়ে দ্রুত একটা কল বসালো। বাঁ হাতটা কাঁপতে কাঁপতে উপরে উঠিয়ে অমনি জানলার সাথে কোনোই ঠেকিয়ে দিল। কোনোয়ে ভর রেখে বা কানে ফোনটা ধরলতে। গলায় ঢোক গেলে বুকের ধুকপুকুরিটা ফোনের প্রতিটা টোনের সাথে বেড়েই চলেছে। এক নাগারে বলে যাচ্ছে একটু যেন ফোনটা ধরুক, ফোনটা যেন নিষ্ঠুরের মতো না কাটুক। হোক সে ব্যস্ত, তবু ওই ব্যস্ততা থেকে একটা মিনিট দিলেই চলবে। অন্তত পক্ষে হ্যালো শোনার সুযোগটা হোক। তের উৎকণ্ঠা দেখে সুগা শুধু হতাশার নিঃশ্বাস ছাড়ল। ড্রাইভিংয়ের দিকে পূর্ণ মনোযোগ দিলেও তার ব্রেনের অন্য অংশটা স্মৃতির পাতা ঘাটছে। কতগুলো দিন, কতগুলো মাস পেরিয়ে গেছে, সে ভুলেও পিছনে ফিরে তাকায়নি। পিছনে সেই বর্ণিল সুন্দর সময়গুলো, সেই রিসর্টের শেষ রাতটায় পুকুর পাড়ে বসে দুজনের গল্পগুলো এখনো বুকের ভিতরে হু হু করে আন্দোলন তোলে। জিমিনের অশ্রু ভরা টলটলে চোখ দুটো সুগার চলে যাওয়ার দিকে, গাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। সেই জিমিন আজ কোথায়? জিমিন তাকে বলেছিল তুমি শহরে গেলে আমাকে ভুলে যাবে সুগা। সুগা তো সত্যি ভুলে গেছে। এমন নির্দয়ের মতো কর্মকাণ্ড করার পর আজ কি করে জিমিনের মুখোমুখি হবে? সাহসটা কি করে পাবে সে? জিমিনকে সে দূরে সরিয়ে রেখেছে। এতে কি জিমিন কঠিনভাবে মর্মাহত হয়নি? শহরে ফেরার পর শেষ একটা মেসেজ করেছিল জিমিন, তাও কলেজের বাইরে গিয়ে এক সহপাঠীর ফোন থেকে লুকিয়ে মেসেজ করেছিল। সেই মেসেজের উত্তর আজও দেয়নি সুগা। আমি জানি তোমরা খুব বড় লোক সুগা, তোমরা কোনোদিনই গ্রামের মেয়েকে বউ হিসেবে তুলবে না। তোমার সাথে আমার কদিনের সম্পর্ক ছিল, সেটা যেমনই হোক একটা স্বচ্ছ সুন্দর সম্পর্ক ছিল। আমি কষ্ট পাইনি, আমার জন্য চিন্তা করো না। তোমার সাথে সুন্দর একটা গোছানো স্বপ্নের জগৎ এতদিনে ভেঙে গেছে। তোমাকে কোনোদিনও দোষারোপ করবো না। সব সম্পর্কের পরিণতি যদি সুখ হতো, তাহলে ভালোবাসার মানুষকে পাওয়ার পর মানুষ প্রচণ্ড খুশিতে হাওয়া করে কাঁদতো না। আমি আর কোনোদিনও তোমাকে বিরক্ত করবো না। আমার পক্ষ থেকে আর কখনো তুমি বাধা পাবে না, ঝামেলাও পাবে না। তুমি ঘর সংসার করে সুখী হও। তোমার ব্যবসায়িক জীবন, তোমার আগামীর পথ চলা যেন সফল হোক। তুমি ভালো থেকো। এক হাতে স্টিয়ারিং ধরে পকেট থেকে ছোট্ট একটা রুমাল বের করলো সুগা। রুমালটা দিয়ে খুব সাবধানে চোখের অসতর্ক বিন্দুটা মুছে নিল। এমন একটা ভান করলো যেন চোখে ডাস্ট ঢুকেছে। তে এক পলক সুগার দিকে তাকিয়ে ফের নিজের কাজে ফিরল। কলটা এখন শেষ টোনের কাছাকাছি এসে ঠেকেছে, যে কোনো মুহূর্তে আপনা আপনি কেটে যাবে। ব্যথা কলায় আরেকবার ঢোক গেলে মৃদু ব্যথাটা চোখ খিচে সহ্য করলো। তখনই কলটা খট করে রিসিভ হতেই ব্যস্ত সুরে বলল হ্যালো। কুচকানোর চোখ খুলে আবারও জোরে সোরে ঢোক গেল সে। গলায় প্রচুর ব্যথা হলেও সেটা পাত্তা দিল না তে।
চাপা অস্থিরতায় স্বর নামিয়ে বলল, আপনি কোথায় আছেন? তের বেদম গতির জন্য সুগার কান পর্যন্ত কথা যাচ্ছে না। তের অপ্রত্যাশিত প্রশ্ন শুনে ফোনের বিপরীতে আশ্চর্য হলো জাংকুক। কপালে অসংখ্য দাগ ফেলে গম্ভীর গলায় বলল, কেন? কোথায় আছি এটা জিজ্ঞেস করছো কেন? কি হয়েছে তোমার? সত্যি কথাটা বলতে গিয়েও ইতস্তত বোধ করছে। মুখটা জানলার কাছে এনে শূন্য গলায় বলল, জানি না, শুধু জানি আপনাকে দেখতে ইচ্ছে করছে। কথাটা বলেই চোখ বুঝল তে। সূর্যের তাপটা সরাসরি জানলার কাঁচ ভেদ করে বদ্ধ চোখের পাতায় পড়ল। রৌদ্রের গাঢ় উষ্ণতা টের পেতেই ওপাশ থেকে নরম কণ্ঠে বলল, আমি আসবো তো। আমার বউ আমাকে স্মরণ করছে, ডাকছে। তার কথা কি করে ফেলে দেব? নিজের দিকে যত্ন নাওতে। যেখানে পাঠাচ্ছি সেখানকার আলো বাতাসে একটু চাঙ্গা হয়ে ওঠো। আমি ফ্রি হয়ে তোমাকে রাতে কল করছি। এখন রাখি, ব্যস্ত। তের কথাটা না শুনেই কলটা কাটলো জাংকুক। কাঁপুনি দেওয়া হাতটা আস্তে করে কোলের উপর রাখলো তে। হঠাৎ হাতটা কেঁপে উঠতেই জানলা থেকে মুখ ঘুরিয়ে কোলে তাকালো সে। স্ক্রিনের নোটিফিকেশনে একটা মেসেজ শো করছে। চলন্ত গাড়ির ঝাঁকুনির ভিতর মেসেজটায় চোখ পড়ালো তে। সাথে সাথে এক ফালি রৌদ্রের মতো উজ্জ্বল হলো মুখ। প্রাণবন্ত মিষ্টি হাসিটা যেন সারা মুখ রাঙিয়ে তুলল। বারবার একটা মেসেজ পড়তে লাগলো তে। আই জাস্ট ওয়ান্ট 3 things. John Day, to see you, to hug you, to kiss you. When you kissed me with love in your heart, you own my soul. I love you. জন জাংকুক। খুব ব্যস্ত সময় কাটছে। এবার দেশের ভিতর দামি দামি মাল আনার কন্ট্রাক্ট পেয়েছে। এই কন্ট্রাক্টটা যেমন ঝুঁকিপূর্ণ তেমনি মোটা অঙ্কের টাকাও পাবে। এই বিদেশি মাল জায়গা মতো পৌঁছানোর আদেশ পেয়েছে। কাজটা করতে পারলে বিরাট একটা পরিকল্পনা বাস্তবায়ন হবে। দেশের ভিতর গুপ্ত ষড়যন্ত্রে লিপ্ত আছে অনেকেই, কিন্তু তাদের হাতে উপযুক্ত মাল নেই বলা চলে। মালের মজুদ ঠিকঠাক মতো যোগান পেলেই আবার মাথাচাড়া দিয়ে উঠবে তারা। কালাম সর্দার পুরো দমে দলের সাথে লেগে পড়েছে। একে একে সবাইয়ের ওপর কাজ বুঝে যাচ্ছে। এরপর পরিকল্পনা খুব সহজ। তাদের যাতে কেউ বাগে আনতে না পারে তার জন্য খুব শীঘ্রই হাতের কাছে একজনকে মেরে ফেলবে তারা। পুরো প্ল্যানটাও ফিক্সড। তাকে আগে কুটি কুটি করে টুকরো করবে, তারপর নিজেদের কাজে মত্ত হবে তারা। রাত এখন 12টা। গ্রামের সবচেয়ে জঙ্গলপূর্ণ লোকশূন্য জায়গাটা এখন হারিকেনের আলোয় আলোকিত। হারিকেনের বলতেটা ইচ্ছে করেই কমানো, যাতে দূর থেকে কোনো মাতাল গাঁজাখোর ভুলেও এখানকার হদিশ না করতে পারে। নিরিবিলি বনভূমিতে গুপ্ত কারবার চালাচ্ছে তারা। একদল বিশ্বস্ত ছেলে যুবক কামালের মতো খেটে খুঁটে কাজ করছে। উঠোনের খড় ছড়ানো জায়গাটার এক প্রান্তে দাঁড়িয়ে আছে কালাম সর্দার। তার পরনে এখন লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি। লুঙ্গিটা হাঁটুতে তুলে ভাঁজ করে রেখেছে, মাথায় একটা গামছা বাঁধা। সে কালচে আকাশে দৃষ্টি তুলে সময়ের হিসেব কষে নিল। আর মাত্র 2 ঘন্টা পরেই তে এখানে পৌঁছে যাবে। সুগার শেষ কলের মতে তারা এখন নিকটবর্তী গ্রামের কাছে চলে এসেছে, কিন্তু গ্রামের ভাঙাচোরা খাঁজওয়ালা রাস্তার জন্য ইচ্ছে করেই আস্তে আসছে। তে ঝাঁকুনি নিতে পারবে না, বিদায় পৌঁছাতে এখনো 2 ঘন্টা লাগবে। আজ যদি তে এসে যায় তার মানে বাকি হিসেব খুব সহজ। তেকে দেখতে আসার জন্য একবার হলেও এখানে জাংকুক আসবে। এই আসার দিনটায় ঘন ঘটা করে তাকে স্বাগত জানাবে। দিনটা যেন খুব দ্রুত আসুক, এটাই চাই গমিও। তার মন পৈশাচিক আনন্দে ফুরফুরে হয়ে উঠেছে। ফুর্তির মেজাজে লুঙ্গির কোচ থেকে একটা ছোট্ট মোড়ানো কাগজ বের করলো। মোড়ানো কাগজটা সিধে করে খুলতেই সেখান থেকে 2 আঙুলে 1 চিমটে মশলা নিল গমিও। মুখ খুলে জিভের উপর ছেড়ে দিতে স্বাদটা নিতে লাগলো। সাথে সাথেই তার মাথাটা ঝিলিক দিয়ে উঠল। এক ঝটকায় মাথাটা 2 পাশে নাড়িয়ে চনমনে জিনিসটা উপভোগ করলো সে। বাড়ি ফেরার আগে খুব কৌশলে মুখটা ধুয়ে নিতে হবে। চারপাশে একযোগে ঝিঝি পোকারা ডাকছে। কান যেন তালা লাগানোর মতো শব্দ। লম্বা লম্বা গাছগুলো ভুতুরে ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে দমকা হাওয়া ডালপালা নাড়িয়ে ছমছমের শব্দ করেছে। চারিদিকটা আলোহীন টিনের বাড়িগুলো গভীর ঘুমে তলিয়ে আছে।
ফসলের জমি থেকে ধেই ধেই করে যেন অন্ধকার তেড়ে আসছে। অন্ধকারে মেঠো রাস্তা দিয়ে একজোড়া হেডলাইটের আলো জ্বালিয়ে গাড়ি চলছে। এর আগের বারও রাস্তাটা এমন জঘন্য ছিল না, অথচ এখন এটার বেহাল দশা। তের দিকে খেয়াল রেখে খুব সাবধানে ড্রাইভ করছে সুগা। তের ঘুমটাও এমন ঝাঁকুনি খেতে খেতে একটু আগেই ভেঙে গেছে। জাঙ্কুকের ডিউটি একটু আগে শেষ হলেও তার নাকি জরুরি একটা মিটিং পড়েছে। তে জানলার দিকে তাকাতে পারল না। এই গ্রাম, এই পরিবেশ তার চিরচেনা হলেও আজ বহুদিন পর এসে অচেনা ঠেকছে। রাতের নিরিবিলি অবস্থা দেখে ভয় ভয় লাগছে। সুগার জায়গায় যদি জাঙ্কুক এখন পাশে থাকতো, সে জাঙ্কুকের কাঁধে মুখ লুকিয়ে তার বাহুটা শক্ত করে ধরে রাখতো। এখন তার বদলে সিট বেল্টটা খামচে আছে। আর একটু পথ এগোতেই এক টানে পরিষ্কার রাস্তা পেয়ে গাড়ির স্পিড বাড়িয়ে দিল সুগা। একেবারে অন্ধকার ফুরে সেই ছেড়ে যাওয়া সদর দরজাটা দূর থেকে দেখতে পেল। হেডলাইটের আলোয় সম্পূর্ণ দেখতে পাচ্ছে এই রাস্তাটা আগের মতোই আছে। সোজা রাস্তাটা ধরে ডানে মোড় ঘুরিয়ে একদম উঠানে এসে গাড়িটা থামলো। গাড়ির হর্ন বাজলেও হঠাৎ করে বাড়ির সদর দরজাটা ধপাস করে খুলে গেল। হারিকেন হাতে বেরিয়ে এলো শাড়ি পরা, ঘোমটা দেওয়া বড় বউ আর ইয়ঞ্জুন। তার পাশে উৎসুক চোখে হাসি হাসি চোখে ছুটে এলো রোজ। এসে তেকে অতি সাবধানে কলপারে নিয়ে হাত মুখ ধুয়ে দিল। বাড়ির ভিতরে ঢুকতে সংকোচ অনুভব করলেও বড় বউয়ের সুজল সুলভ আচরণে বিগলিত হয়ে প্রবেশ করলো সুগা। বুকের ভয়টা দুরু করছে, চোখ দুটো বেহায়ার মতো কাউকে খুঁজে চলেছে। আশেপাশে কোথাও তাকে দেখতে পাচ্ছে না সুগা। কি আশ্চর্য, এই বাড়িতে অতিথি এলে বউ নাতনি স্বাগতম সাদর জানায়, সেখানে আজ সে অনুপস্থিত। প্রচণ্ড খটকা লাগলেও হঠাৎ দুম করে বুকের ভিতর জোর একটা ধাক্কা লাগলো। জিমিন কি বিয়ে করে ফেলেছে? জিমিনকে কোথাও দেখতে পাচ্ছে না কেন? হাত মুখ ধুয়ে রাতের খাবারটা খেলো সুগা। তেও তার পাশে চেয়ারে বসে খাবার নষ্ট করলো। গঙ্গলো আজ বাড়িনি, একটা গুরুত্বপূর্ণ তলবের ডাক পেয়ে সেখানে কি ছুটে গিয়েছে। সুগা একবার চিন্তা করলো রোজকে সরাসরি জিমের কথা জিজ্ঞেস করবে কিনা। পরক্ষণে লজ্জায় আর বলতে পারলো না। সব আয়োজন শেষে ঘুমানোর জন্য আগের রুমটাই দেখে দিল ইয়ঞ্জুন। সুগা হাসি মুখে বিদায় জানিয়ে অতীতে থাকা সেই রুমটাই চলে গেল। সব কিছুই আগের মতো, আগের জায়গায় রাখা আছে। শুধু পরিবর্তন হিসেবে আলনার জায়গায় একটা আলমারি দেখতে পাচ্ছে। সাদা ফুল স্লিভের শার্টটা খুলতে খুলতে নর্মাল টি শার্ট পরলো। প্যান্টটা বদলাতে গিয়ে সেটা পাল্টালো না। ঘড়িতে 2:30 বাজে। সুগা চুপচাপ কিছুক্ষণ মনস্থির করে বন্ধ দরজাটা খুললো। ডানে বামে মুখ ঘুরিয়ে দেখলো চারপাশটা অন্ধকার। বুক ভর্তি দম নিয়ে দরজা ছেড়ে বেরিয়ে পড়লো। অন্ধকারে পা টিপে টিপে ছুটে গেল পরিচিত দরজার দিকে। ছোট্ট প্রশস্ত জায়গাটা পেরিয়ে অপর প্রান্তে চলে এলো। দোতলার সিঁড়ি ধরে সতর্কভাবে উপরে উঠে কাঙ্ক্ষিত রুমটার সামনে গিয়ে দাঁড়ালো। মেঝে ও দরজায় যেটুকু ফাঁক থাকে সেখান দিয়ে কমলাভ আলো আসছে, তার মানে ভিতরেই আছে, ইচ্ছে করে বাইরে বেরোয়নি। দরজায় কড়াঘাত করার আগে কয়েকবার দম নিল সে। এরপর ঠকঠক করে মৃদু শব্দ করতেই কয়েক মুহূর্ত নিস্তব্ধ কাটলো। এরপর আবার ঠক ঠক করে বিছানা থেকে নামার মতো শব্দ এলো। তখনই ভিতর থেকে শোনা গেল, কে তেলি নাকি? সুগা ইচ্ছে করেই 2 আঙুল দিয়ে টকটক জাতীয় শব্দ করলো। এটা তেই নিয়ম, এটা সে জিমিনের মুখে শুনেছে। ভিতর থেকে পায়ের আওয়াজটা তীব্র থেকে তীব্রতর হতেই খট করে ছিটকিনিটা খুলল। দরজাটার মাঝ বরাবর সরু ফাঁক হতে হারিকেনের আলোটা বেরিয়ে এলো। সরু দরজাটার দুধার এক পর্যায়ে খুলে যেতে জিমিনের হাসিটা ছট করে নিভে গেল। জুলু জুলু চোখে সামনের পুরুষটার অবয়বের দিকে তাকিয়ে থাকতে হঠাৎ জোরে ধাক্কা খেয়ে পিছিয়ে গেল জিমিন। বুকের ভিতর নিঃশ্বাস আটকে যেতেই কানে দরজা চাপানোর আওয়াজ পেল। ভয়ে চিৎকার দেওয়ার আগে তার গলা বন্ধ হয়ে এলো। কণ্ঠরোধ হয়ে শ্বাস টান হতেই আর হাত নাড়াতে পারল না জিমিন। ঝরঝর করে চোখ ভিজে উঠল তার।